আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। আরেকটি জব সলিউশন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। গত জব সলিউশন ক্লাসে আমরা ৪৯তম বিসিএস বিশেষ প্রিলিমিনারি টেস্ট পরীক্ষার ব্যাখ্যা সহ সমাধান করার চেষ্টা করেছিলাম। ১ থেকে ৫০ পর্যন্ত আমরা সুন্দরভাবে ব্যাখ্যা সহ সমাধান করেছি। আজকে আমরা ৫১ থেকে বাকি প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। ৫১ থেকে ১০০ পর্যন্ত প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। আর জব সলিউশন ক্লাস করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো থেকেই আসলে বর্তমান সময় এবং গত যে চাকরি পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোতে বিগত সালের প্রশ্ন থেকে প্রায় ৬০ থেকে ৭০% প্রশ্ন রিপিট হয়। আপনারা চাকরি প্রার্থী হিসেবে অবশ্যই বিগত সালের যত ধরনের প্রশ্ন আছে তার সমাধান করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ ৬০ থেকে ৭০% প্রশ্ন কমন থাকবে। আর বিগত সালের প্রশ্ন থেকে আপনারা কমন পাওয়ার পর যদি সেগুলো ভুল করেন তাহলে অনেক প্রার্থীর থেকে পিছিয়ে পড়বেন। কারণ হচ্ছে বর্তমান সময় হচ্ছে প্রতিযোগিতার যুগ। বিগত সালের প্রশ্ন কম বেশি সবাই পড়াশোনা করে। সেই কারণে একটা ভুল করা মানে প্রার্থী যদি ১,০০,০০০ হয়, আপনি মিনিমাম একটা প্রশ্ন ভুল করার কারণে ১,০১৫ প্রার্থীর পিছনে চলে যাবেন। সেই জন্য সহজ জিনিস ভুল করা যাবে না। আর বিগত সালের প্রশ্ন তো অবশ্যই না, আপনাকে বিগত সালের প্রশ্ন 100% পারতে হবে পরীক্ষার হলে। যাই হোক, আমরা আমাদের ক্লাসে শুরু করি। আমরা ৫১ নম্বর প্রশ্ন থেকে শুরু করব। আমি সহযোগিতা নিয়েছি উত্তরণ ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমির। ওনারা খুব সুন্দর করে ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান করেছেন, এই জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। চলুন শুরু করি। আর এর পাশাপাশি আমি বিভিন্ন ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করব, যেগুলো আমিও অবলম্বন করে আল্লাহর রহমতে বারবার চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এবং অনেকগুলো ভাইভাও অংশগ্রহণ করেছি। সেই অভিজ্ঞতা থেকেই আমি চেষ্টা করছি যে আপনাদের যদি কোনো উপকারে আসে, আমরা এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের যদি কোনো উপকার করে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। Okay? আমরা শুরু করি। ৫১ নম্বর প্রশ্ন, দ্য প্লে ইংলিশ মিন ফর মাই মানি ওয়াজ রিটেন বাই উইলিয়াম হকটন। উত্তর হবে উইলিয়াম হকটন। এটা আনকমন প্রশ্ন, এটা অনেকের অজানা। আমি একটু সাউন্ড চেক করে নিলাম যে ঠিক আছে না। তাহলে আমি একটু ব্যাখ্যাটা দেখে নিই। ইংলিশ মিন ফর মাই মানি কমেডি নাটকটি লিখেছেন উইলিয়াম হকটন। এই নাটকটির পুরো নাম হলো ইংলিশ মিন ফর মাই মানি অর এ ওম্যান উইল হ্যাভ হার উইল। এটার পুরো নাম হচ্ছে এটা। আর নাটকটি মূলত লন্ডনের ব্যবসায়ী সমাজ ও তাদের পরিবারকে কেন্দ্র করে আবর্তিত। ইংলিশ মিন ফর মাই মানি নাটকটির প্রধান চরিত্রগুলো হলো পিসারো, লরেন্সিয়া, ম্যারিনা, ম্যাথিয়া, হার্ভে, এইঘাম, উইলগ্রেভ। আসলে সাধারণত আমরা জানি যে শেক্সপিয়ার থেকে প্রশ্ন থাকেই, তবে এই পরীক্ষায় শেক্সপিয়ার থেকে প্রশ্ন আসেনি, এটা খুব দুঃখজনক। আরো অপরিচিত কিছু সাহিত্যকর্ম এসেছে যেগুলো আসলে চিন্তার বাইরে ছিল। আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। ৫২ নম্বর প্রশ্ন, তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না, বাক্যটির অস্তিবাচক রূপ কি হবে? উত্তর হবে ঘ, তিনি কথা শুনে জেগে রইলেন। অস্তিবাচক হচ্ছে পজিটিভ,
আর এখানে দেয়া আছে নেগেটিভ, আমাদেরকে নেগেটিভ থেকে পজিটিভ করতে হবে। তাহলে পজিটিভ হবে হচ্ছে তিনি কথা শুনে জেগে রইলেন। পরবর্তী প্রশ্ন 53 নম্বর প্রশ্ন। ড্যাশ আই ক্যান নট but conclude the back of your natives to be the most pernicious race of little odious vermin that nature ever suffered to crawl upon the surface of the earth. The statement occurs in, মানে এই যে উক্তিটি রয়েছে এই উক্তিটি কোন গ্রন্থ থেকে বা কোন সাহিত্যকর্ম থেকে নেওয়া হয়েছে? এটাও আনকমন প্রশ্ন। গ্যালিভার ট্রাভেলস লিখেছেন জনাথন সুইফট। এই গ্যালিভার ট্রাভেলস এই জনাথন সুইফট এই সাহিত্যকর্ম থেকে বিগত সালে অনেক প্রশ্ন এসেছে। জনাথন সুইফট বেশ ইম্পর্টেন্ট। ওকে, গ্যালিভার ট্রাভেলস থেকে নেওয়া হয়েছে এটি। গ্যালিভার ট্রাভেলস এর দ্বিতীয় অংশে ব্রড ডিংনেগের রাজা, কিংস অফ ব্রড ডিংনেগ, গ্যালিভারের কথাগুলো শুনে বলেছিলেন যে ইউরোপীয় মানুষ হলো ক্ষুদ্র, ভিন্ন এবং সবচেয়ে ক্ষতিকর কীট, অর্থাৎ মানুষ ক্ষুদ্র ও ক্ষতিকর। এই উক্তিটির মাধ্যমে জোনাথন সুইফট ইউরোপীয় অংশের সমাজের অহংকার, দুর্নীতি ও মানুষের খারাপ স্বভাবকে তীব্রভাবে সমালোচনা করেছেন। তিনি পাঠককে হাস্যরসের মাধ্যমে মানুষের দুর্বল দিকগুলো চিন্তা করতে বলেন। তখন জোনাথন সুইফটের কয়েকটি বিখ্যাত উক্তি, দেখে এই উক্তিগুলো আপনারা পড়ে নেবেন। আর আসলে বিভিন্ন সাহিত্যকর্মের উক্তি, বিখ্যাত চরিত্র এগুলো বেশি এসে থাকে। পরবর্তী প্রশ্ন 54 নম্বর প্রশ্ন। 54 নম্বর প্রশ্ন হচ্ছে অঙ্ক। এই যে সম্ভাব্যতার অঙ্ক, এই অঙ্কটা 47তম বিসিএস এ এসেছিল এই প্যাটার্নের অঙ্কে। সাধারণত এগুলো খুব কম এসে থাকে। চলুন আমরা প্রশ্নটা দেখে বোঝার চেষ্টা করি। একটি থলিতে 3টি সবুজ এবং 2টি লাল বল আছে, অপর একটি থলিতে 2টি সবুজ ও 5টি লাল বল আছে। নিরপেক্ষভাবে প্রত্যেক থলি থেকে একটি করে বল তোলা হলো, 2টি বলের মধ্যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমাদেরকে বলছে যে 2টি বলের মধ্যে মানে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাবনা কত? ধরুন আমরা তাহলে প্রশ্নটা, আর অঙ্কের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে প্রশ্ন বুঝতে হবে যে প্রশ্ন কি দেওয়া আছে, কি চাচ্ছে। আর অঙ্ক হচ্ছে যত প্র্যাকটিস করবেন তত ভালো করবেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাহলে প্রশ্নটা আমরা আরেকবার বলি। একটি থলিতে 3টি সবুজ ও 2টি লাল বল আছে, অপর একটি থলিতে 2টি সবুজ ও 3টি লাল বল আছে। নিরপেক্ষভাবে প্রত্যেক থলি থেকে একটি করে বল তোলা হয়, 2টি বলের মধ্যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাবনা কত? এই অঙ্কটা আমিও ওইভাবে পারিনি, কারণ এটা একটু গতানুগতিক ধারার বাইরে। আমরা ব্যাখ্যাটা দেখে নিই। প্রথম থলে থেকে একটি লাল বল পাওয়ার সম্ভাবনা, মোট আছে হচ্ছে 5টি, লাল বল দেওয়া ছিল হচ্ছে 2টি, সেই কারণে হচ্ছে 2/5। আর দ্বিতীয় বল থেকে একটি লাল বল পাওয়ার সম্ভাবনা, তাহলে দ্বিতীয় থলি থেকে লাল বল দেওয়া ছিল 5টি, হ্যাঁ, আর মোট বল হচ্ছে 2 + 7, 5/7। তাহলে 2টি থলি থেকে একে একে বল মিলে লাল হওয়ার সম্ভাবনা কত? 2/5 × 5/7 কাটাকাটি করলে 2/7 হয়। এখন অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাবনা বলছে, যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাবনা কত? অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাবনা হচ্ছে 1 - 2/7। আর আমরা সম্ভবত জানি যে এটা অন্যভাবেও করা যায়, যে সম্ভাবনার মান সবসময় 1-এর মধ্যে থাকে, 0 এবং 1-এর মধ্যে থাকে। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এগুলো একটু প্র্যাকটিস করবেন আপনারা। প্র্যাকটিস করলে দেখবেন যে এরকম রিলেটেড যত প্রশ্ন আসবে সেগুলো পারবেন ইনশাল্লাহ। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পাকিস্তানের 1970 সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? বিচারপতি আব্দুস সাত্তার। এটা বিগত সালের প্রশ্ন।
ওকে, নিম্নোক্ত কোনটি ফাইভ আইস ভুক্ত নয়? ফাইভ আইস ভুক্ত নয়। ফ্রান্স, এটা যারা জানবেন না যে ফাইভ আইস এর যেটা পাঁচ সদস্য, সেই সদস্যগুলোর নাম না জানা থাকলে এটা পারা যাবে না। অবশ্যই পাঁচটি সদস্যের নাম মনে থাকতে হবে। ফাইভ আইস হচ্ছে একটি গোয়েন্দা জোট। এর সদস্য পাঁচটি: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ড। 57 নম্বর প্রশ্ন, কোন যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে সংযুক্ত অবস্থায় চাকা বড়টির চেয়ে ছোট চাকাটি কিভাবে ঘুরবে জোরে? এটা বেসিক প্রশ্ন, এটার কম বেশি সবাই পারবে যারা মেন্টাল অ্যাবিলিটি পড়াশোনা করছেন, কারণ ছোট চাকা বড় চাকার থেকে বেশি করে। আমার পরবর্তী প্রশ্ন চলে যাই, এই জন্য আর ব্যাখ্যা করলাম না। 8 নম্বর প্রশ্ন, কোন ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয়? এখানে ক্রন্দন থেকে কাদা হয়, অঞ্চল থেকে আঁচল হয়, দন্ত থেকে দাঁত হয়, কিন্তু সঙ্গীত থেকে গীতিকা এটা হয় না, এই জন্যই হচ্ছে এটা যথাযথ নয়। তাহলে সঙ্গীত থেকে গীতীয় পরিবর্তনটি ধ্বনির পরিবর্তনে সাধিত হয়নি, এক্ষেত্রে সম্পূর্ণ নতুন পদ গঠিত হয়েছে। উম, ভাই, এই পরিবর্তনটি যথাযথ নয়। তাহলে আমাদের 49 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 49 নম্বর প্রশ্ন হচ্ছে, কেবল আয়ের অভাব নয় বরং সামর্থ্যের অভাবে দারিদ্র্যের মূল কারণ। অর্থনীতিবিদ অমর্ত্য সেন কোন গ্রন্থের এই যুক্তি তুলে ধরেছিলেন? ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্রিডম। উত্তর হবে ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্রিডম। এটা বিগতশীলের প্রশ্ন। আপনারা যারা সাম্প্রতিক সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সাহিত্যকর্ম এবং জীবনী পড়েছেন, সেইখানে এখানে থাকেন যে অর্থনীতিতে কতজন নোবেল পেয়েছেন, তাদের মধ্যে অমর্ত্য সেন একজন। এই যে নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন বিখ্যাত বই ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম থেকে এই উক্তিটি নেওয়া হয়েছে। এই জন্য যে কোনো বিষয় পড়লে অবশ্যই বিস্তারিত জেনে পড়বেন, কারণ বর্তমান সময়ে আপনার যদি বিস্তারিত বা বেসিক বিষয়গুলো না জানা থাকে তাহলে প্রশ্ন একটু ঘুরিয়ে দিলে আপনি পারবেন না। আমাদের 60 নম্বর প্রশ্ন, উই নো দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট, দ্য আন্ডারলাইন পার্ট ইজ নাউন ক্লোজ। এখানে একটা টিক্স আছে, নাউন ক্লোজ চেনার উপায় হচ্ছে অবজেক্টের জায়গায় যদি আমরা ইট বসাই, যদি সেন্টেন্সটি অর্থবোধক হয় তাহলে আমরা নাউন ক্লোজ চিনতে পারি। হ্যাঁ, এটাও পারা যাবে প্রশ্ন, এটাও বিগতশীল প্রশ্ন। তাহলে উই নো ইট, যে আমরা জানি, আমরা এটা জানি। হ্যাঁ, এটা অর্থবোধক বাক্য হয়, সেই কারণে এটা আমরা এই ট্রিক্স অ্যাপ্লাই করে জানতে পারি যে এটা নাউন ক্লজ। তাহলে ব্যাখ্যাটা আমি করলাম না, কারণ এগুলো নাউন ক্লজ এবং বিভিন্ন কিছু নির্ণয়ের জন্য যে ট্রিক্স আমাদেরকে জানা উচিত, সেগুলো জানা থাকলে সহজ হবে। তাহলে 61 নম্বর প্রশ্ন, 15 মিটার লম্বা একটি স্কেলের এক প্রান্তে 10 কেজি ওজন বাঁধা আছে। তাহলে 15 মিটার স্কেলে এক প্রান্তে 10 কেজি ওজন বাঁধা আছে। একই প্রান্ত থেকে স্কেলের দৈর্ঘ্য 3:2 অনুপাতে একটি পেরেক লাগানো আছে। অপর প্রান্তে কত কেজি ওজন দিলে স্কেলের ভারসাম্য থাকবে? এটাও মেন্টাল অ্যাবিলিটি প্রশ্ন, এটা সহজ। তাহলে আমরা অনুপাত আমরা এভাবে ধরে নিতে পারি যে আমাদের অপর প্রান্তে কত কেজি ওজন দেওয়া আছে, তাহলে অপর প্রান্তে আমরা x কেজি ধরে নিতে পারি। তাহলে অনুপাতের সাথে আমরা যোগ করে দেখি, তাহলে সমান হবে। আমাদেরকে উভয় পক্ষে ব্যালেন্স করতে গেলে সমান হতে হবে। তাহলে এইখানে হচ্ছে 3, এই যে আমরা এইভাবে ভাগ করে নিতে পারি যে এখানে দৈর্ঘ্যের অনুপাত 3 আর এখানে দৈর্ঘ্যের অনুপাত 2। কোনো চিত্র এখানে যেহেতু দেওয়া আছে এটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমাদেরকে দুই পাশেই ব্যালেন্স করার জন্য এমন একটি ভর নিতে হবে এই পাশে x এর এখানে, যেটা দুই পাশে সমান হয়। তাহলে কত নিলে সমান হবে? এখানে আমরা যদি 3 দ্বারা গুণ করি, এটা সূত্র অনুযায়ী যে 3×10 = 30, তাহলে এই পাশে আমরা 2 অনুপাত আছে, তাহলে এখানে কত কেজি ওজন বাঁধা হলে আমাদের সমান হবে? তাহলে 30কে 2 দ্বারা ভাগ করলে 15, সহজ হবেই। এই 15 যদি আমরা এখানে ওজন বাঁধা হয় তাহলে উভয় পক্ষে সমান হবে। এটা হচ্ছে এটার
বেসিক বিষয়। আমাদের 62 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর কুহেলিকা? এই আমি বলেছিলাম যে সাহিত্যকর্মের চরিত্র, উক্তি, প্রেক্ষাপটগুলো এসে থাকে বরাবরই কুহেলিকা। এটাও প্রশ্ন। কাজী নজরুল ইসলাম রচিত 3টি উপন্যাস হলো বাঁধনহারা, মৃত্যুকথা, কুহেলিকা। এটা মনে রাখারও ট্রিক্স আছে যে বাকুম বাকুম যদি আপনার মনে রাখেন, বাকুম বাকুম হচ্ছে বাঁধনহারা। উপন্যাস মনে রাখার ট্রিক্স কাজী নজরুল ইসলামের: বাতে বাঁধনহারা, পতে কুহেলিকা, মতে মৃত্যুকথা। তাহলে বাঁধনহারা, মৃত্যুকথা, কুহেলিকা হচ্ছে কাজী নজরুল ইসলামের 3টি উপন্যাস। তাহলে বাঁধনহারার উপন্যাসগুলোর চরিত্র হচ্ছে নুরুল হুদা, মাহবুবা, রাবেয়া। মৃত্যুকথা উপন্যাসের চরিত্র আনসার, মেজবউ, রবি, প্যাকালে প্রমুখ। আচ্ছা, কুহেলিকার চরিত্রগুলো হচ্ছে জাহাঙ্গীর, তহমিনা, প্রমত্ত প্রমুখ। এই চরিত্রগুলো জানা উচিত, কিন্তু আসলে এত এত চরিত্র মনে থাকবে কিভাবে? এগুলো আসলে বারবার রিভিশন দিতে দিতে মনে থাকবে। কারণ চাকরি পড়াশোনা হচ্ছে আপনি বেশি পড়ার থেকে যত বেশি রিভিশন দিবেন তত এগিয়ে থাকবেন। কারণ রিভিশন না দিলে আপনি পারার দিনে যদি ভুল করেন তাহলে প্রথমেই বলেছিলাম যে অনেক পিছিয়ে পড়বেন। আমাদের 63 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোন জেলায়? মৌলভীবাজার। এটা অনেকবার এসেছে বিগত সালের প্রশ্ন। 64 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও এর সদস্য নয়? আজারবাইজান। এটা একটু আনকমন প্রশ্ন, এটা জানা থাকতে হবে। এসসিও এর প্রতিষ্ঠা 15 জুন 2001 সালে। এর বর্তমান সদস্য 10টি: চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ভারত, পাকিস্তান, ইরান ও সর্বশেষ বেলারুশ। তারপর আমাদের 65 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ বেটার ইজ অ্যান অ্যাডভার্ব। তাহলে বেটার হচ্ছে অ্যাডভার্ব হিসেবে কোন সেন্টেন্সে বসেছে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে প্রশ্নে। তাহলে সাউন্ড ট্রাভেলস বেটার ইন ওয়াটার দেন ইন এয়ার। এই সাউন্ড ট্রাভেলস বেটার, এখানে ভার্বকে আমরা জানি যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, সেই কারণে খ হবে উত্তর। সাউন্ড ট্রাভেলস বেটার ইন ওয়াটার দেন ইন এয়ার। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন 66 নম্বর, চীন, ভারত ও বাংলাদেশে প্রবাহিত ব্রহ্মপুত্র নদী চীন বা তিব্বতে কি নামে পরিচিত? ইয়ারলাং সাংপো। এটা একটু আনকমন প্রশ্ন, এটাও একটু গভীর থেকে করেছে। আমরা তো জানি যে ব্রহ্মপুত্র কোথা থেকে উৎপত্তি হয়েছে, বাংলাদেশের কোন জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছে, এই ধরনের প্রশ্ন বিগত সালে অহরহ এসেছে, কিন্তু এই প্রশ্নটা একটু খুব গভীর থেকে দিয়েছে যে ব্রহ্মপুত্র নদী চীন বা তিব্বতে কি নামে পরিচিত? ইয়ারলাং সাংপো। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন 66 নম্বর, বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এটা গত 1 বছরে অনেকবার এসেছে। আর জুলাই গণ অভ্যুত্থান নিয়ে সাম্প্রতিক সময়ে বা বিগত 1 বছরে যত পরীক্ষা হয়েছে কম বেশি একটা দুইটা প্রশ্ন থেকেছে এবং আগামীতেও থাকবে ইনশাল্লাহ। তাহলে 16 জুলাই আবু সাইদ মৃত্যুবরণ করেন। আবু সাইদ এর 16 জুলাইকে জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে, জুলাই শহীদ দিবস হিসেবে এটা চিহ্নিত করা হয়েছে বা প্রকাশ করা হয়েছে, জুলাই শহীদ দিবস। জুলাই শহীদ দিবস। আর আবু সাইদের বাড়ি কোথায়? এটা আসে বাবনপুর, হলো গ্রামের নাম পীরগঞ্জ, রংপুর। এটা আসে যে আবু সাইদের গ্রামের বাড়ি কোথায়? বাবনপুর, পীরগঞ্জ, রংপুর। আচ্ছা, আর 5ই আগস্টকে বলা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। আবার জুলাই সনদ কয় তারিখে পাঠ করা হয়? 5 তারিখে। আর সম্প্রতি যে
17 অক্টোবর জুলাই ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। 25টি রাজনৈতিক দল জুলাই সনদ স্বাক্ষর করেন। এখান থেকেও আগামীতে প্রশ্ন আসবে। তাহলে fill in the blanks with appropriate words. Selina knocked it dash the park with her performance in culinary art. এখানে প্রশ্ন হবে out of it out of the park. উত্তর হবে out of। আপনারা যখন পড়বেন যে প্রশ্নগুলো একটু আনকমন লাগবে বা পরবর্তীতে রিভিশন দিতে হবে, আপনারা এভাবে মার্ক করে রাখবেন। হ্যাঁ, ভারত পাকিস্তানের মধ্যে ইন্দাস ওয়াটার ট্রিটি কোন সালে স্বাক্ষরিত হয়? এটা নিয়ে একটু মতবিরোধ রয়েছে যে 160 নেই, তাই সঠিক উত্তর দেওয়া যাচ্ছে না। সঠিক উত্তর হবে 19 সেপ্টেম্বর 1960 সালে করাচিতে। তাহলে ভারত পাকিস্তানের মধ্যে ইন্দাস ওয়াটার ট্রিটি স্বাক্ষরিত হয়েছে 19 অক্টোবর 1960 সালে। এবার দ্য ইডিয়ম ইনসিংস অন দ্য কেক মিনস এর অর্থ কি? সিংস অন দ্য কেক ইডিয়ম অর্থ হলো এটি সাধারণত এমন একটি ইতিবাচক বা সুন্দর বিবরণকে বোঝায় যা আগে থেকে ভালো একটি জিনিসকে আরো নিখুঁত বা বিশেষ করে তোলে, কিন্তু এর অনুপস্থিতিতেও মূল বস্তুর গুরুত্ব কমতো না। তাহলে উত্তর হবে অ্যান অ্যাট্রাকটিভ বাট আননেসেসারি এডিশন। উত্তর হচ্ছে অ্যান অ্যাট্রাক্টেড আননেসেসারি এডিশন। একাত্তর নম্বর প্রশ্ন, আমাদের পরবর্তী প্রশ্ন। চোজ দ্য সিনোনিম ফর ফ্রাইট। ফ্রাইটের সিনোনিম অর্থ কি? অ্যাপ্রেহেনশন। ফ্রাইটের সিনোনিম অর্থ হচ্ছে অ্যাপ্রেহেনশন। 72 নম্বর প্রশ্ন, রুবাইয়াত অফ খৈয়াম কাকে উৎসর্গ করা হয়েছে? ইজ অ্যাট্রিবিউটেড টু, মানে কাকে উৎসর্গ করা হয়েছে? এডওয়ার্ড ফিচ গেরাল্ড। এটার যে রুবাইয়াত অফ উমর খৈয়াম হলো পারস্যের কবি দার্শনিক উমর খৈয়ামের চতুর্দশপদী কবিতার সংকলন। এই কবিতা সংকলনকে পশ্চিমা বিশ্বের কাছে পরিচিত এবং জনপ্রিয় করে তোলার জন্য এবং এর সবচেয়ে পরিচিত ইংরেজি অনুবাদ প্রকাশ করার কৃতিত্ব সম্পূর্ণভাবে এডওয়ার্ড ফিৎজগেরাল্ডকে দেওয়া হয়। এই যে আমি এইভাবে মার্ক করে রাখতেছি যে পরবর্তীতে আমার যখন রিভিশন দিতে হবে তখন এভাবে এটা যাতে আমি পড়তে পারি, এই কারণে হচ্ছে মার্ক করে রাখা বা একবার রিভিশন দিতে হবে, এটাই হচ্ছে স্মরণ করাবে আমাকে। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন 73 নম্বর প্রশ্ন। উৎক্ষেপণ শব্দের উৎক্ষেপণ শব্দের উপসর্গ কোন অর্থ ধারণ করছে? ঊর্ধ্ব। উৎক্ষেপণ শব্দের উপসর্গটি ঊর্ধ্ব ধারণ করছে। আমাদের পরবর্তী প্রশ্ন, মানে ঊর্ধ্ব। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে 74। রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রাযুক্ত একার ব্যবহার করতেন কেন? এ উচ্চারণ বোঝাতে। রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রাযুক্ত এ ব্যবহার করতেন এ উচ্চারণ বোঝাতে। আমাদের 75 নম্বর প্রশ্ন, যদি m = a b 1 2 এবং n = 1 2 হয় তবে n - m এর মান কত? এটা আমাদেরকে এখানে একটু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে m এর মান দেওয়া আছে a b 1 2 আর সেকেন্ড ব্র্যাকেট n এর মান দেওয়া আছে 1 2। m - m হচ্ছে n থেকে আমাদের m বিয়োগ করতে হবে। n এর মান হচ্ছে 1 2, তাহলে এইখান থেকে 1 2 m এর মান হচ্ছে b 1 2, এখান থেকে 1 2 বাদ যায়, কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে যেহেতু n - m সেহেতু বাদ দেওয়ার পরে এই n এ কোনো কিছু অবশিষ্ট থাকে না, এই কারণেই হচ্ছে এটা ফাঁকা সেট উত্তর হবে।
পরবর্তী প্রশ্ন ৭৬ নম্বর, কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত? গুণমান প্রত্যয় যোগে গঠিত, ডাক্তারখানা হচ্ছে মিশ্র শব্দ, তারপরে হাসপাতাল বিদেশি শব্দ, আকাশ ছোঁয়া সমাজবদ্ধ শব্দ, গুণমান হচ্ছে প্রত্যয় যোগে গঠিত শব্দ। ৭৭ নম্বর প্রশ্ন, সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায় না, এখানে ভুল ঘটেছে কিসের? তাহলে সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই, এখানে বানান বানান এবং বচনের ভুল আছে। এখানে অনেক যেহেতু আছে তাহলে ব্যক্তিরাই দরকার নেই, আর যদি ব্যক্তিরাই দেওয়া হতো তাহলে অনেকের প্রয়োজন হতো না। আর চায়না বানানে মধ্যস্থ হবে না, এটা হচ্ছে ভুল। এই যে ভুল বানান হচ্ছে চায়না, আর বচনের ভুল হচ্ছে ব্যক্তিরাই। আমাদের পরবর্তী প্রশ্ন, যে পারিভাষিক শব্দ বলতে বোঝায়? পারিভাষিক শব্দ বলতে বোঝায় বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ। পারিভাষিক শব্দ হচ্ছে বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ। ৭৯ নম্বর, মৃগয়া শব্দের মৃগ বলতে কি বোঝানো হয়? পশু। মৃগয়া শব্দের মৃগ বলতে পশু বোঝানো হয়। মৃগ অর্থ পশু বা হরিণ। সাধারণত আমরা জানি যে হরিণ। এটা বিগত সালের প্রশ্ন। এই যে পারিভাষিক শব্দ বলতে কি বিষয়গত সুনির্দিষ্ট, তো এটা বিগত সালের। এটা যে পারিভাষিক শব্দ যেগুলো আমরা পড়ি, যেমন ডায়ালেক্ট, এরকম অনেক শব্দ আছে, সাধারণত অর্থ হিসেবে এসে থাকে পরীক্ষায়। বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি? প্রেস কাউন্সিল। বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রণ সংস্থা প্রেস কাউন্সিল। আসলে পড়াশোনার মধ্যে বাইরের নয়েজ খুব ডিস্টার্ব করে। যাক, আমরা পড়াশোনায় ফিরে যাই। বাইরের সাউন্ডগুলো আসলে কনসেন্ট্রেট করে নষ্ট করে দেয়, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, ডেমোগ্রাফিক ডিভাইডেন্ড বলতে কি বোঝায়? ডেমোগ্রাফিক ডিভাইডেন্ড বলতে কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি। ডেমোগ্রাফিক ডিভাইডেন্ড বলতে ডেমোগ্রাফিক ডিভাইডেন্ড বলতে বোঝায় হচ্ছে কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন, এটাও আনকমন, ৮১ নম্বর আনকমন প্রশ্ন ছিল। ৮২ নম্বর, ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবারভুক্ত? অস্ট্রিক, অস্ট্রো এশিয়াটিক, মুন্ডা। এটা সাধারণ জ্ঞানের প্রশ্ন। তাহলে ভাষার পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবারভুক্ত? অস্ট্রিক, অস্ট্রো এশিয়াটিক। সাঁওতালি ভাষা পরিবার, সাঁওতাল জনগোষ্ঠী যে ভাষায় কথা বলে সেটি হলো সাঁওতালি ভাষা। ওকে, ব্যাখ্যাগুলো করে নেবেন। ৮৩ নম্বর প্রশ্ন, কোন শব্দটি বিসর্গ সন্ধির মাধ্যমে গঠিত? নীরব। নীরব বিসর্গ সন্ধির মাধ্যমে গঠিত। আমরা যে বিসর্গ সন্ধি নির্ণয়ের জন্য এখানে একটা ট্রিক্স আমরা জেনে নিতে পারি, সেটা হচ্ছে ৩০০ র উ, এইগুলো যদি থাকে তাহলে সেটা বিসর্গ সন্ধি হবে। ৩০০ বলতে দন্ত স, তালব্য স, মূর্ধন্য স, র, ও, এই ৫টি বিষয় যদি থাকে তাহলে আমরা বিসর্গ সন্ধি নির্ণয় করতে পারবো। এটা হচ্ছে এখানে ট্রিক্স। ৮৪ পরবর্তী প্রশ্ন, ৮৪ নম্বর, লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন ভূমিকায় ছিলেন? তাহলে লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান ছিলেন। তিনি ব্রিটিশ বাহিনীর প্রধান ছিলেন।
লর্ড কর্নওয়ালিসের উল্লেখযোগ্য কর্মকাণ্ড হচ্ছে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। এটা বিগত সালে প্রায় এসে থাকে এই জিনিসটা, যে চীনের চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করে। পরবর্তী প্রশ্ন 85 নম্বর অঙ্ক। পি কিউ আর ত্রিভুজের কোণ কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং কোণ পি ইকুয়াল টু 2r হলে নিচে কোনটি সঠিক? তাহলে আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি। তাহলে পি কিউ আর একটি ত্রিভুজের কিউ এর মান দিয়ে আছে 90 ডিগ্রি, তাহলে এটা আমরা সমকোণী ধরতে পারি। তাহলে পি ইকুয়াল টু 2r হলে কোনটি সঠিক? এই পি ইকুয়াল টু 2r, তাহলে পি যদি 60 ডিগ্রি হয় এবং আর যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই শর্তটি পূরণ করে যে পি ইকুয়াল টু 2r। তাহলে পি কিউ আর ত্রিভুজের এখানে যে পুরো ব্যাখ্যাটা দেওয়া আছে আমরা দেখে নিই। তাহলে পি প্লাস কিউ, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখানে পি এর মান আমরা বসাই, পেলাম হচ্ছে 3r ইকুয়াল টু 180 ডিগ্রি এবং পি এর মান পেয়েছি 60 ডিগ্রি। তাহলে পি এর মান আমাদের জানা থাকবে না, শর্ত অনুযায়ী আমরা এইভাবে বের করে নিতে পারি। তাহলে এখানে শর্তটি পূরণ করে হচ্ছে পি আর ইকুয়াল টু 2qp, তাহলে পি আর ইকুয়াল টু 2pq, মানে এই পি আর হচ্ছে এই পি কিউ এর দ্বিগুণ। এটাকে যদি আমরা 2 ধরতাম আর এটা যদি 1 হতো মান, তাহলে হচ্ছে এই শর্ত পূরণ করতো যে এই যে কিউ আর পি কিউ, এই কিউ আর ইকুয়াল টু পি কিউ, যে কিউ আর এটাও আমরা 1 এভাবে ধরে নিতে পারি। আমরা ওই যে পিথাগোরাসের উপপাদ্যের ওই সিস্টেমে আমরা ধরে নিলে এটা সহজ হয়, যে কিউ আর ইকুয়াল, এখানে মনে হচ্ছে ভুল আছে, এখানে ব্যাখ্যা দেওয়া আছে পি আর ইকুয়াল টু পি কিউ। এই ক নম্বর উত্তর, এখানে ব্যাখ্যা দিয়েছে ক নম্বর। এটা হওয়া উচিত যে পি আর বা কিউ আর যেটাই হোক ইকুয়াল টু সমান সমান পি আর ইকুয়াল টু 2pq। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যায়, ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি? রূপমূল। সাধারণত আমরা জানি ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক হতে পারে ধ্বনি অথবা শব্দ অথবা বাক্য, কিন্তু এখানে ধ্বনির শব্দের বা বাক্যের মূল যে একক সেটা হচ্ছে রূপমূল। তাই ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক হলো রূপমূল। এটা একটু গভীর থেকে প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নটা আগামী পরীক্ষাগুলোতে আসবে ইনশাল্লাহ হয়তো। আমাদের পরবর্তী প্রশ্ন, ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায়? উচ্চারণের বিশিষ্টতায়। তাহলে ধ্বনি ও বর্ণ হচ্ছে উচ্চারণের বিশিষ্টতায়। 88 নম্বর প্রশ্ন, চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতী থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এটা বিগত সালে অনেকবার এসেছে। তাহলে চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতী থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আমাদের 89 নম্বর প্রশ্ন, হালিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? সিঙ্গাপুর। এটাও একটু আনকমন প্রশ্ন, হালিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? সিঙ্গাপুর। তাহলে হালিমা ইয়াকুব হচ্ছে সিঙ্গাপুরের প্রথম নারী রাষ্ট্রপতি। এবার 90তম প্রশ্ন, আশিস নন্দী, শশী থারুর প্রমুখ লেখকের মতে দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কোন সংগঠন? মুসলিম লীগ। দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রবক্তা হচ্ছে মুসলিম লীগ।
পরবর্তী প্রশ্ন, উই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট ফ্রাইডে ইন দিস সেন্টেন্স এক্সেপ্ট হচ্ছে প্রিপোজিশন। এটা জানা প্রশ্ন, বিগত সালের প্রশ্ন। তাহলে এক্সেপ্ট এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে, যে উই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট ফ্রাইডে। এখানে এক্সেপ্ট বলতে ব্যতীত অর্থে ব্যবহার করা হয়েছে, যে আমরা প্রতিদিন কাজ করি শুক্রবার ব্যতীত। আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়তে হবে। ওকে, আমরা তাহলে আর অল্প কিছু প্রশ্ন আছে, দ্রুত শেষ করার চেষ্টা করছি। তাহলে সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার পাকিস্তানের কোন রাষ্ট্রের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত? পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। এগুলো আমাদের জানার কথা না, কিন্তু সেইগুলোই এখন মুক্তিযোদ্ধার প্রেক্ষাপট দিয়ে পাকিস্তান সম্পর্কে জানতে হবে। আর এই পরীক্ষায় 49তম বিসিএস পরীক্ষায় অনেক প্রিন্টিং মিস্টেক এবং বানানে ভুলে ছড়াছড়ি, যেটা মোটেও আমাদের কাম্য নয়। পিএসসিকে আরও কেয়ারফুল হতে হবে। আমাদের পরবর্তী অঙ্ক 93 নম্বর প্রশ্ন, ax প্লাস by ইকুয়াল টু a স্কোয়ার হলে bx মাইনাস ay ইকুয়াল টু ab, এই সহজ সমীকরণের x এর সমাধান কোনটি? এটা সমাধানের নিয়ম অনুযায়ী আমাদের করতে হবে। এখানে 1 নংকে a দ্বারা এবং 2 নংকে b দ্বারা গুণ করে পাই। আমরা যদি এভাবে গুণ করি, আমাদের এখন সাধারণত এই সময় আমি ক্লাস নেই না বা লাইভে আসিনি, এখন আসরের আজান দিচ্ছে ইনশাল্লাহ, এজন্য দ্রুত শেষ করছি, নামাজ পড়তে হবে। ওকে, এক্স স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই, তাহলে আমরা 1 নংকে এ দ্বারা এবং 2 নংকে বি দ্বারা গুণ করে পাই। গুণ করার পরে আমাদের কাটাকাটি হবে, এটা কাটা, তাহলে থাকবে হচ্ছে এ স্কোয়ার মানে বি স্কোয়ার এক্স। তাহলে উভয় পক্ষ থেকেও আমাদের এ স্কোয়ার মানে বি স্কোয়ার কাটা যাচ্ছে, এক্স এর মান থাকছে এক্স ইকুয়াল টু এ। তাহলে এক্স ইকুয়াল টু এ 1 নংয়ে বসিয়ে পাই। তাহলে এক্স এর মান আমরা পাবো হচ্ছে এক্স এর মান 4 ইন্টু 0। এক্স এর মান আমরা পাবো হচ্ছে এক্স এর মান 4। আর 6টি প্রশ্ন আসে, আমরা দ্রুত শেষ করবো ইনশাল্লাহ। Who wrote the Vindication of the Rights of Women? Mary Wollstonecraft। এটা আনকমন ইংরেজি সাহিত্যকর্ম। তাহলে হু রোট এ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন? মেরি ওলস্টোনক্রাফট। তাহলে পরবর্তী প্রশ্ন, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? দ্য পিকচার ওয়াজ হ্যাং অন দ্য ওয়াল। এটা বিগত সালে অনেকবার এসেছে। এখানে একটু মনে রাখার ট্রিক্স আছে, এই যে এই হ্যাং আর এটা মধ্যে কনফিউশন হয় প্রায়। এখানে মনে রাখার জিনিস ট্রিক্সটা হচ্ছে, এই হ্যাংটা হচ্ছে দড়ি ঝুলানো বা কোনো মার্ডার হলে বা ফাঁসির আসামির ক্ষেত্রে হচ্ছে এই বড়টা হয়। বড় ফাঁসির আসামিকে ফাঁসি দিতে গেলে অনেক বড় দড়ির প্রয়োজন হয়, সেই জন্য হচ্ছে এই হ্যাংটা হবে। আর পিকচার যেহেতু ওয়ালে ঝুলানো হচ্ছে, এখানে যদি আমরা কাপড়ও শুকাইতে দিতাম সেক্ষেত্রে আমাদের ছোট দড়ি প্রয়োজন হতো, সেই কারণে এই ওয়ার্ডটা হবে ছোট। এইভাবে আপনারা মনে রাখতে পারেন যে ফাঁসির আর দেওয়ার ক্ষেত্রে হচ্ছে বড় শব্দ হ্যাংড, আর কোনো কিছু ঝোলানো বা দেয়ালে লাগানোর ক্ষেত্রে সেক্ষেত্রে ছোট ওয়ার্ড হ্যাংড। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 96, একটি গুণোত্তর ধারার পঞ্চম পদটি 32 এবং অষ্টম পদটি 256 হলে উক্ত ধারার সাধারণ গুণিতক। এটা খুব সহজে যারা জানবে, এই অঙ্ক এত সূত্র করা লাগবে না, তারা এমনি সহজেই মান বের করতে পারবেন। সেটা কিভাবে? আমরা জানি যে এই ক্রম অনুযায়ী 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এই যে 1 2 3 4 5, তাহলে পঞ্চম পদটি 32, 32 দুগুণে 64, 128 আর 256। তাহলে আমাদের অষ্টম পদটি এই যে 5 6 7 8, অষ্টম পদটি 56। তাহলে
উক্ত ধারার সাধারণ অনুপাত 2, এই যে 2। এইভাবে আপনারা সহজে এটা বের করতে পারবেন যারা নিয়মিত অঙ্ক প্র্যাকটিস করেন। আসলে অঙ্ক হচ্ছে, অনেকে ভয় পান, অঙ্ক ভয়ের কিছু নাই। আপনি নিয়মিত প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ নিয়মিত প্র্যাকটিসের ফলে আপনি দ্রুত ম্যাথের ভয় কাটিয়ে উঠতে পারবেন। আমাদের পরবর্তী প্রশ্ন 97। তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল কুর্দিশ ওয়ার্কার্স পার্টি বা পিকেকে এর প্রতিষ্ঠাতাকে আবদুল্লাহ অচালান। তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল কুর্দিশ ওয়ার্কার্স পার্টি এর প্রতিষ্ঠাতা আবদুল্লাহ অচালান। এবার 98 প্রশ্ন, স্বাধীন শব্দের ব্যাস বাক্য স এর অধীন। স্বাধীন শব্দের ব্যাস বাক্য স এর অধীন, এটা হচ্ছে সমাস। স্বাধীন শব্দের ব্যাস বাক্য স এর অধীন। 91তম প্রশ্ন, প্রাচীনকালে কোন দেশে সিভিল সার্ভিসের রচনা হয়? প্রাচীন, এটা অবশ্যই সবাইকে জানতে হবে যে আমরা যে বিসিএস, আমাদের সবারই কম বেশি স্বপ্ন থাকে বিসিএস ক্যাডার হওয়ার। সেই বিসিএস ক্যাডারের সূচনাই হচ্ছে চীন থেকে এই কনসেপ্টটা আসে, বা আমলাতন্ত্র। তাহলে আমাদের একদম শেষ প্রশ্ন 49তম বিসিএস এর, ফররুখ আহমেদ গ্রন্থ কোনটি? হরফে ছড়া। এই ফররুখ আহমেদের বাড়ি হচ্ছে মাগুরা জেলা, আমার নিজ জেলা মাগুরা। এটা ভাইবার সময় প্রায়ই এসে থাকে যে আপনার বিখ্যাত ব্যক্তি বা দর্শনীয় স্থান বা উল্লেখযোগ্য কোনো ঘটনা আপনার এলাকায় আছে কিনা এই বিষয় সম্পর্কে জানতে চাই, তখন বলতে হয়। এজন্য অবশ্যই যার যার নিজ নিজ এলাকা সম্পর্কে বিশদ জ্ঞান রাখা উচিত। আর ফররুখ আহমেদ গ্রন্থটি হচ্ছে হরফে ছড়া। যার আরো কিছু উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে, পাখির বাসা, চাঁদের আসর, ছড়ার আসর। আরেকটা ফররুখ আহমেদের প্রায় প্রশ্ন এসে থাকে, সেটা হচ্ছে যে পাঞ্জেরি কবিতাটি কোন কাব্যগ্রন্থের? সেটা হচ্ছে সাত সাগরের মাঝি, ফররুখ আহমেদ রচিত সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের অন্তর্গত। এই প্রশ্নটা বিগত সালে অনেকবার এসেছে। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ক্লাসটি করার জন্য। ইনশাল্লাহ আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। আর অবশ্যই মানুষ মাত্রই ভুল করে, টু এরর ইজ হিউম্যান, এই বিখ্যাত একটি উক্তি রয়েছে। আসলে পড়াশোনার কথা বলতে গেলে মাথার মধ্যে শুধু বিভিন্ন প্রশ্ন সবসময় ঘুরপাক খায়, কারণ হচ্ছে বিগত প্রশ্ন অনেক রিসার্চ করেছি, অনেকবার পড়েছি, এই জন্য বিগত সালের প্রশ্ন সম্পর্কে অনেক সুন্দর একটি আইডিয়া তৈরি হয়েছে আল্লাহর মধ্যে। সেই অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। আজকের ক্লাস এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে ইনশাল্লাহ নতুন আরেকটি জব সলিউশন ক্লাস নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।